আগের ক্লাসটাতে আমরা আলোচনা করে নিলাম যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে চার্জ পার্টিকেল যখন মুভ করবে ভি ভেলোসিটি নিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন দেখেছিলাম সার্কুলার পাথে রোটেট করবে, এবং সেই সার্কুলার পাথে রোটেট করার জন্য রেডিয়াস কী হবে সেটাও আমরা দেখে নিয়েছি, এবং সেখান থেকে টাইম পিরিয়ড বের করেছিলাম, এবং তার রিলেটেড একটা প্রবলেমও আমরা সলভ করেছিলাম। এবার আমরা এই বিষয়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব, একটু একটু এক্সপ্যান্ড করবো, একটু অন্যদিকে যাব। কোন দিকে যাব? মনে করো যে এই চার্জ পার্টিকেলটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনের সাথে লম্বভাবে প্রবেশ করেইনি। কিভাবে প্রবেশ করেছে? কোনো একটা অন্য অ্যাঙ্গেলে প্রবেশ করেছে, থিটা অ্যাঙ্গেল, সাপোজ থিটা অ্যাঙ্গেল। কি বললাম? কোনো একটা চার্জ পার্টিকেল ভি বেগ নিয়ে ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্বভাবে প্রবেশ করেইনি, যে কোনো অ্যাঙ্গেলে প্রবেশ করেছে, ধরো নাও থিটা অ্যাঙ্গেলে প্রবেশ করেছে। তো সেটা বোঝানোর জন্য আমি ডায়াগ্রামটাকে একটু চেঞ্জই করে দিচ্ছি একেবারেই। ধরো এই হচ্ছে জেড অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা এক্স অ্যাক্সিস। ঠিক আছে? জেড অ্যাক্সিস বরাবর চৌম্বক ক্ষেত্র কাজ করছে। আগে আমি চৌম্বক ক্ষেত্রকে দেখেছিলাম এরকম বোর্ড সাথে পারপেন্ডিকুলার, এখন চৌম্বক ক্ষেত্রকে এই ডাইরেকশনে দেখাচ্ছি, কারণ এইভাবে দিতে গেলে তোমাকে বোঝাতে পারবো আমি সহজে, এবং বুঝতে সুবিধা হবে। তাহলে এই দিকে চৌম্বক ক্ষেত্র কাজ করছে, কোন দিকে চৌম্বক ক্ষেত্র কাজ করছে? অ্যালং জেড অ্যাক্সিস। এবং আগের কেসে আমরা কি করেছিলাম, একটা চার্জ পার্টিকেলকে এর সাথে লম্বভাবে, এর সাথে লম্ব কি হতে পারে? ওয়াই অ্যাক্সিসে হতে পারে, এক্স অ্যাক্সিস বরাবর হতে পারে, বা এক্স ওয়াই তলে যে কোনো দিকে হতে পারে, সেটা তো পারপেন্ডিকুলারিটি থাকবে। আমি এখন কি করব, এর সাথে থিটা অ্যাঙ্গেল করে, কত অ্যাঙ্গেল? থিটা অ্যাঙ্গেল করে এটাকে মুভ করাবো। কত অ্যাঙ্গেল করে মুভ করালাম? থিটা অ্যাঙ্গেল করে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিইনি, উইথ ভেলোসিটি ভি। তাহলে এই কেসটাতে ওই অবজেক্টটার অবস্থা কি হবে? ওই অবজেক্টটা কিভাবে মুভ করবে? সার্কেলে কি রোটেট করবে? সার্কেলে কি রোটেট করবে? কি মনে হচ্ছে তোমাদের? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরেছিল বলে সার্কুলার পাথে রোটেট করে গেছিল, কিন্তু এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নেই, কোনো একটা অন্য কোনো অ্যাঙ্গেল আছে, থিটা অ্যাঙ্গেল। তাহলে এখন কি সার্কুলার পাথে রোটেট করবে? তোমাদের কি মনে হচ্ছে? দেখো, এইটাকে বোঝার জন্য আমি কি করব, আমাদের উদ্দেশ্য থাকবে সবসময় যে জানা কোনো মানে কনভার্ট করে নেওয়া। আমি শিখেছি বা আমি জানি এইরকম একটা কেস তৈরি করা। আমি কি করব, এই যে ভি ভেক্টরটা আছে একে দুটো কম্পোনেন্টে ডিভাইড করব। মন দিয়ে শোনো। একটা কম্পোনেন্ট অ্যালং জেড অ্যাক্সিস, যাকে বলবো ভি কস থিটা, আর একটা কম্পোনেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস, যেটাকে বলবো ভি সাইন থিটা। আমি আপাতত ওয়াই অ্যাক্সিস এই প্লেনেই নিয়ে নিয়েছি, মনে করো। সেটা এই দিকেও হতে পারতো, এই দিকেও হতে পারতো, যে কোনো দিকে হতে পারতো। একটা ভি কস থিটা হবে, একটা তো ভি সাইন থিটাই হতে হবে, তাই তো? কম্পোনেন্ট। এবার মন দিয়ে শোনো, ভি কস থিটা কোন দিকে কাজ করছে? ভি কস থিটা কাজ করছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনে। ভি কস থিটা কোন দিকে কাজ করছে? ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনে। তুমি ভুলে যাও ভি সাইন থিটাকে, আর ভি কে ভুলে যাও। শুধু ভাবো ভি কস থিটা ভেলোসিটি নিয়ে চার্জ পার্টিকেলটা বি এর দিকে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে বি আর ভি কস থিটা দুজনের অ্যাঙ্গেল সেম হয়ে গেল না? দুজন 0 ডিগ্রি, দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হয়ে গেল তো। যখন 0 ডিগ্রি হয়ে যাবে তাদের মধ্যে কোনো চৌম্বক বল কাজ করবে? করবে না। আগের ক্লাসেই আমি দেখিয়েছিলাম যে থিটা যদি 0 ডিগ্রি হয়ে যায় তাহলে আর কোনো ফোর্স কাজ করবে না। ম্যাগনেটিক ফোর্স জিরো। আর ম্যাগনেটিক ফোর্স যদি জিরো হয় তাহলে কোনো প্রভাব না থাকলেও ভি কস থিটা ভেলোসিটি নিয়েই চলতে থাকবে সোজা, কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়েও চলছে। বোঝাতে পারলাম? কোনো একটা চার্জ পার্টিকেল যেদিকে বি ভেক্টর সেই দিকেই যদি চলে, তাহলে তার দরুন কি কোনো ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে? করবে না, বিকজ থিটা বিকাম 0 ডিগ্রি। তো সেই কেসটাই হয়েছে ভি কস থিটার ক্ষেত্রে। তার মানে ভি কস থিটার জন্য কোনো ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে না। ভি কস থিটার জন্য কি করছে? সোজা পারপেন্ডিকুলারলি উপরের দিকে চলে যাচ্ছে কনস্ট্যান্ট স্পিডে। ভি সাইন থিটা আছে, ওকে নিয়েও তো ভাবতে হবে। ভি কস থিটার কাজ হয়ে গেছে, ভুলে যাও। ভি সাইন থিটা এদিকে কাজ করছে। এবার তুমি দেখো, ম্যাগনেটিক ফিল্ড জেড অ্যাক্সিস বরাবর, আর ভি সাইন থিটা জেড অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশনে। তার মানে এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে। আর এখন যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে তাহলে সার্কুলার পাথে রোটেট করবে। মনে পড়ছে? এই দেখো, আমি আগের ছবিটা আরেকবার এঁকে দিচ্ছি। এই ছিল ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, আর এইরকম ভাবে একটা চার্জ পার্টিকেল ঢুকে গেছিল ভি ভেলোসিটি নিয়ে, দিয়ে বেচারা এখানে ফেসে গেছিল, বৃত্তাকার পথে ঘুরছিল। এই যে বৃত্তাকার পথে ঘুরছিল তার অ্যাক্সিসটা কোনটা? এইটা অ্যাক্সিস, সেন্টার থেকে বাইরের দিকে, মানে অ্যাক্সিসটা কোনটা? চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশনটাই। তাহলে এখানে এই যে ভি সাইন থিটা ভেলোসিটি নিয়ে ঢুকলো, এও তো সার্কুলার পাথে রোটেট করাবে। কিভাবে রোটেট করাবে? এই যে সার্কুলার পাথে রোটেট করাবে, তার অ্যাক্সিসটা হবে চৌম্বক ক্ষেত্র। এখানেও যেমন চৌম্বক ক্ষেত্র অ্যাক্সিস, সেটাকে জাস্ট ঘুরিয়ে দাও, তাহলে এইরকম হয়ে যাবে চৌম্বক ক্ষেত্রটা অ্যাক্সিস। ওই চৌম্বক ক্ষেত্রটাকে অ্যাক্সিস করে সার্কুলার পাথে রোটেট করবে। আর ভি কস থিটা বলবে আমি সামনের দিকে নিয়ে যাবো, ভি সাইন থিটা বলবে আমি বৃত্তাকার পথে ঘোরাবো, আর ভি কস থিটা বলবে আমি সামনের দিকে নিয়ে যাবো। কিন্তু ওর উপরে তো দুটোরই এফেক্ট আছে। আলটিমেট কি ঘটবে? আলটিমেট ঘটনাটা এরকম হবে, দুজনের মধ্যে সামঞ্জস্য কি ঘটবে?
এরকম ঘটবে। ভি সাইন থিটা ও বলছে বৃত্তাকার পথে ঘোরাবো, ভি কস থিটা বলছে ওপরে নিয়ে যাবো। ভি সাইন থিটা বলছে বৃত্তাকার পথে ঘোরাবো, ভি কস থিটা বলছে ওপরে নিয়ে যাবো। দিয়ে এইরকম ভাবে রোটেট করতে 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 ওপরে চলে যাবে সংখ্যিল আকারে, বা আমরা এটাকে বলবো হেলিক্যাল মোশন। কি বলবো এটাকে? হেলিক্যাল মোশন। মানে এটা স্প্রিং শেপের লাগছে দেখতে, তাই না? এই যদি অ্যাক্সিস হয়, এইভাবে যাচ্ছিল, এই বৃত্তাকার পথে ঘুরবে আর উপরে উঠবে, ঘুরবে আর উপরে উঠবে, এরকম টর্নেডোর মতো ঘুরতে ঘুরতে উপরে উঠবে। বোঝা গেল? বৃত্তপথ হচ্ছে, বৃত্তপথ হচ্ছে, আবার লিনিয়ারলি ওপরের দিকেও যাচ্ছে। দুটো কেসই তো এখানে আছে। এই ঘটনাটা এখানে ঘটবে। এতটাই জটিল। যদি না ভিজুয়ালাইজ করতে পারি তাহলে খুব কঠিন। আর ভিজুয়ালাইজ করে গেলে বুঝে গেছো যে এমন কোনো কঠিন জিনিস কিছু এর মধ্যে ছিল না, খুব সহজই লাগছে। বুঝতে পেরেছো? যদি সমস্যা হয় ভিডিওটা আরো একবার প্রথম থেকে শুরু করে দেখো, আশা করি কোনো সমস্যা হবে না। তাহলে এবার এতদূর করার পর থেমে যাবো, এখানেই শেষ না? দাঁড়াও, এতদূর পড়ার পর আমরা কি করব দেখো। এই যে বৃত্তাকার পথে ঘুরছে, সেই বৃত্তাকার পথে মানে এইখান থেকে এইরকম ভাবে এইখানে পৌঁছালো, এটাই তো হলো একটা বৃত্তাকার পথ। বুঝতে পারছো? এইখান থেকে এইভাবে ঘুরে দিয়ে ওপরে আসলো, হলো একটা বৃত্তাকার পথ। তো এই বৃত্তাকার পথে ঘোরার জন্য যে রেডিয়াসটা, সেই রেডিয়াসটা কত হবে? আর হয়ে যাবে এম ভি বাই কিউ বি। ফর্মুলা মনে পড়ছে? ওখানে ভিটা ছিল পারপেন্ডিকুলারলি, তাহলে এখানে তো পারপেন্ডিকুলার নেই, এখানে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটাকে বসাতে হবে, ভি সাইন থিটাকে বসাতে হবে। আর হবে এম ভি সাইন থিটা বাই কিউ বি। ডিফারেন্স বুঝতে পারছো তো? টাইম পিরিয়ড কি ছিল আগেরটাতে? আগেরটাতে টাইম পিরিয়ড ছিল 2 পাই এম বাই কিউ বি। এটাতে টাইম পিরিয়ড কি হবে? 2 পাই এম বাই কিউ বি হবে। কারণ এখানে দেখো ভেলোসিটির উপর ডিপেন্ডই করেনি, তো ভেলোসিটির কোন কম্পোনেন্টটাকে বসাবো? তার মানে প্রথম ক্ষেত্রেও যে টাইম নিয়েছিল সেম কন্ডিশনে, এখানেও ওই কন্ডিশনে, শুধু থিটা অ্যাঙ্গেলটা ঢুকেছে আলাদা করে, তার জন্যও কিন্তু ওই একই টাইম পিরিয়ডই নেবে। টাইম পিরিয়ডের কোনো পরিবর্তন হচ্ছে না। বোঝাতে পারলাম নিশ্চয়ই? ব্যাসার্ধটাই শুধু চেঞ্জ হলো ভি সাইন থিটা, টাইম পিরিয়ডের কোনো পরিবর্তন হলো না। টাইম পিরিয়ডের পরিবর্তন হলো না, তার মানে ফ্রিকোয়েন্সিরও কোনো পরিবর্তন হলো না। কিউ ভি বাই 2 পাই এম, ফ্রিকোয়েন্সিরও কোনো পরিবর্তন হয়নি। ক্লিয়ার হয়ে গেছে? এই ফর্মুলাগুলো দরকার ম্যাথমেটিক্স সলভ করার জন্য। ওকে, এই ফর্মুলাগুলো দরকার। আচ্ছা, এতদূর করার পর কি শেষ হয়ে গেল? অনেক কিছু শিখে গেলাম না, এখনো আছে। এরপরেও এটাকে নিয়ে আবার কি কি করা যায়, দেখো কি বের করা যায়। তোমরা নাম শুনেছো? পিচ। পিচের নাম শুনেছো? ওই রাস্তার পিচের কথা বলছি না। পিচ, পিচ মানে বোঝো? অনেকেই বোঝো না। আমি একটা বোতল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এই ধরো এই বোতলটা, হুম, দাগ আসবে কিনা জানি না। এখান থেকে স্টার্ট করলো, দাগ আসছে। এখান থেকে স্টার্ট করলো, বৃত্তপথে ঘুরছে, ঘুরছে আর ওপরে উঠছে, বৃত্তপথে ঘুরছে আর ওপরে উঠছে, ওপরে উঠছে, ওপরে উঠছে, এই ওপরে আসলো। দেখো আমি তোমাদেরকে দেখাতে পারছি কিনা। এই বোতলটাতে একটু নোংরা হতে পারে ছবিটা। এই বৃত্তপথে এখান থেকে গেল, এইভাবে ঘুরলো, তাই তো? বৃত্তপথে ঘোরাতে চাইছে আর ভি কস থিটা বলছে ওপরে নিয়ে যাবো। তো ব্যাস, এখান থেকে ওপরে যাবে, ওপরে যাবে, এইভাবে যেতে 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 যেতে, ছবি একটু নোংরা হতেই পারে, এইভাবে যেতে 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 এখানে পৌঁছালো, এই জায়গাটায় পৌঁছালো। তাহলে খেয়াল করো, একটা ফুল সার্কেল তৈরি হলো। কিন্তু এখান থেকে স্টার্ট হয়েছিল, বৃত্তপথে ঘুরলো, পেছন দিয়ে এসে আবার এখানে পৌঁছালো, পৌঁছালো এই জায়গাটায়। তো এই যে ভার্টিক্যাল হাইটটা উপরে উঠলো, এই যে ভার্টিক্যাল হাইটটা, এই ভার্টিক্যাল হাইটটা দেখতে পাচ্ছ? এই ভার্টিক্যাল হাইটটাকে বলা হচ্ছে পিচ। আশা করি বোঝাতে পারলাম। এটাতে ভালোই দেখা যাচ্ছিল। এইভাবে বৃত্তাকার পথে ঘুরে 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 ঘুরে, ধরো না এখান থেকে আমি স্টার্ট করছি, এখান থেকে ঘুরে, এখানে তো দেখাতে পারবো না, এখান থেকে গিয়ে এইভাবে ঘুরে 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 আবার এখানে পৌঁছালো। তো এই যে হাইটটা গেল, দ্যাট ইজ পিচ। এবার এই পিচটাকে বের করে দেখাবো, এখান থেকেও প্রবলেম হতে পারে পরীক্ষাতে। তো এই পিচটাকে কি করে বের করবো? দেখো, ওপরের দিকে যে গিয়েছে চার্জ পার্টিকেলটা, তার জন্য দায়ী কে? ভি কস থিটা নাকি ভি সাইন থিটা? তোমরাই বলবে। ওপরের দিকে যাওয়ার জন্য দায়ী কে? ভি কস থিটা নাকি ভি সাইন থিটা? ওপরের দিকে যাওয়ার জন্য দায়ী হচ্ছে ভি কস থিটা, কারণ ভি কস থিটা ওপরে নিয়ে যাবে বলছিল। আর সার্কুলারলি রোটেট করার জন্য দায়ী কে? ভি সাইন থিটা। ওকে, তো যদি ভি কস থিটা ওপরের দিকে নিয়ে যায়, ধরো কোন একটা চার্জ পার্টিকেল ওপরে যাচ্ছে উইথ ভেলোসিটি ভি, আর টাইম নিল ওপরে যেতে টি, তাহলে কতটা ডিস্টেন্স গেল? ভিটি ডিস্টেন্স গেল, কনস্ট্যান্ট যেহেতু। তো এখানেও আমি সেই জিনিসটাই করব। ওপরের দিকে ভি কস থিটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে আর টাইম নিয়েছে টি। ধরে নাও এখান থেকে এখানে পৌঁছাতে, মানে এরকম ভাবে রোটেট করে এখানে পৌঁছাতে সময় লাগলো টাইম টি। খেয়াল করে দেখো তো, এই টাইমটা টাইম পিরিয়ড হবে না?
একটা পুরো বৃত্তাকার পাতে রোটেট করে যদি ওপরে ওঠে তাহলে টাইম পিরিয়ড নিবে তো, টাইম পিরিয়ড টি বসিয়ে দিলাম। এবার একটু ক্যালকুলেশন করো, ভি কস থিটা, টাইম পিরিয়ডের ফর্মুলা হচ্ছে 2πm/কিউবি, 2πm/কিউবি। ব্যাস এই হচ্ছে তোমার পিচ। এবার এই পিচের ফর্মুলাটাকে আরেকটু ইন্টারেস্টিং বানানো যেতে পারে। কিভাবে বানানো যেতে পারে? ধরো আমি এখান থেকে কিউবিটাকে বের করছি, কিউবি যদি কিউবি বের করি তাহলে আর ডিভাইড হয়ে যাবে এম বি সাইন থিটা বাই আর, ওই কিউবিটার জায়গায় বসিয়ে দেবো ভি কস থিটা, ওপরে 2πm আছে, নিচে কিউবি, এই কিউবি ভ্যালুটা এখান থেকে তুলে ওখানে বসাবো, কি বেরাবে এম বি সাইন থিটা বাই আর, দেখতে পাচ্ছ এম ভি সাইন থিটা বাই আর। এটাকে ক্যালকুলেশন করো তো, দেখো এরকম আসছে 2πm, ভি ভি কেটে গেল, এম এম কেটে গেল, এমও আচ্ছা কেটে গেছে, 2πr কস থিটা বাই সাইন থিটা মানে কট থিটা। লাগছে কিনা সুন্দর দেখতে? সুন্দর দেখতে লাগছে তো? এটাকে আমি পিচ বলে দিলাম, পিচ। তাহলে পিচের ফর্মুলা ডিরেক্ট বেরিয়ে গেল 2πr কট থিটা। একটা সুন্দর ফর্ম চলে আসলো মনে রাখার জন্য, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ আর থিটা হচ্ছে যে অ্যাঙ্গেলে ঢুকেছে। তাহলে এই ফর্মুলা থেকে কিন্তু আমরা পিচ বের করতে পারি। আশা করি বোঝাতে পারলাম। আগের ক্লাসেও আলোচনা করেছিলাম সার্কুলার মোশন, আর এই ক্লাসে আলোচনা করলাম সার্কুলার মোশন আবার হেলিক্যাল মোশন, মানে ঘুরতে 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 ওপরে ওঠা, হেলিক্যাল মোশন। এবার আমরা যে এই জিনিসগুলো শিখলাম, এই জিনিসগুলোকে ইউজ করব কোথায়, কোন জায়গায় কাজে লাগবে? দেখো এই কনসেপ্টগুলোকে কাজে লাগানো হয়েছে সাইক্লোট্রন নামে একটা যন্ত্রে। তোমরা সাইক্লোট্রন নাম শুনেছো, সাইক্লোন শুনেছো, সাইক্লোট্রন নামক একটা যন্ত্রে কাজে লাগানো হয়েছে। সেই সাইক্লোট্রন যন্ত্রটা কিভাবে কাজ করে এবং সেখানে এই কনসেপ্টটাকে কিভাবে কাজে লাগানো হয়েছে সেই জিনিসটাই আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তোমরা ততক্ষণ পর্যন্ত এটা নোট করে নাও। হয়ে গেছে তাহলে নোট ডাউন করা। ওকে, নোট ডাউন করা হয়ে গেলে এবার আমরা সাইক্লোট্রন দেখব। সাইক্লোট্রন, সাইক্লোট্রন নিয়ে আমরা সেইভাবে অত গভীরে যাব না, জাস্ট ওর কার্যপ্রণালীটা দেখে নেবো যে কিভাবে কাজ করে এবং সেখান থেকে ফর্মুলাটাকে বের করে দেখে দিব। ঠিক আছে, তো একটা সাইক্লোট্রন আমি ড্র করার চেষ্টা করছি। তোমরা চাইলে তোমাদের বইটাকে পাশে রাখতে পারো, কারণ 3D শেপ তো, বইটাতে ছবিটা দেখলে তোমরা ভালো বুঝতে পারবে যে সাইক্লোট্রন জিনিসটা আসলে কি। আমি একটু আঁকার চেষ্টা করছি। এইরকম হবে অনেকটা। তোমরা বইয়ে দেখো তাহলে আরো ভালো বুঝতে পারবে, ছবিতেও বুঝতে পারবে, এতটাও খারাপ আঁকছি না। এইরকম দুটো চাকতি থাকবে, মানে একটাই চাকতি মাঝখান থেকে কেটে দেওয়া হয়েছে ডি শেপের। বইটা দেখছো তো, তাহলে আরো ভালো ফিল করা যাবে। এরকম ডি শেপের, এগুলোকে বলা হয় ডি, এটা একটা ডি, এটা একটা ডি, ডি এর মতো দেখতে তাই ডি বলা হচ্ছে। ঠিক আছে, তেমন ডি শেপের দুটো চাকতি আছে। এই চাকতির এই মাঝখানের জায়গাটাতে চার্জ ইজেক্ট করার জন্য কিছু একটা সিস্টেম থাকবে। আমি অত মেকানিজম এখানে আঁকছি না, ইঞ্জিনিয়ারিং পড়ছি না বা সাইক্লোট্রন তৈরি করতে যাব না, জাস্ট আমাদের থিওরিটা দরকার, কনসেপ্টটা দরকার কিভাবে কাজ করে। তো এখানে একটা চার্জ ইজেক্টর থাকবে যে চার্জটাকে থ্রো করবে জাস্ট। ঠিক আছে, আর এই যে আমি ডিটাকে এখানে দেখিয়েছি, এই ডিটার, এই ডিটা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে। ম্যাগনেটিক ফিল্ডটা কিভাবে কাজ করছে, এই যে ডিটা যে প্লেনে আছে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার, মানে বুঝতে পারছো, ডিটা যদি বোর্ডের প্লেনে থাকে তাহলে বোর্ডের প্লেনের সাথে এরকম পারপেন্ডিকুলার। আমি তো 3D শেপে গেছি, বুঝে নাও একটু কষ্ট করে, যে এই প্লেনটার সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশনে এইরকম ভাবে, এই প্লেনটার সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করছে। কোনো একটা চার্জ পার্টিকেলকে যদি এখানে থ্রো করে দেওয়া হয়, মনে করে এইদিকে থ্রো করে দেওয়া হলো, তাহলে প্লেনেই তো থ্রো করেছে। ধরো আমি দেখাচ্ছি তোমাকে, চেষ্টা করছি। ধরো এই সেই প্লেনটা, ঠিক আছে, ডি ডি এর যে প্লেনটা, ডি যে প্লেনে আছে সেই প্লেনটা হচ্ছে এই প্লেনটা। এই প্লেনের ওপরে, এই প্লেনটার ওপরের ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে। আর একটা চার্জ পার্টিকেলকে থ্রো করা হয়েছে কোন দিকে, এই প্লেনে, এদিকে ওদিকে যে কোনো দিকে, লম্বভাবে যে কোনো দিকে দিতে পারি, লম্ব আছে। তাহলে লম্ব ডাইরেকশনে যদি থ্রো করে, ও কিন্তু কি করবে, সার্কুলার পাথে রোটেট করতে শুরু করবে। তো মনে করো কোনো একটা ভেলোসিটি ভি নিয়ে একে জাস্ট থ্রো করেছে, আর যেই থ্রো করবে ও কি করবে, এরকম সার্কুলার পাথে রোটেট করবে, সার্কুলার পাথে রোটেট করবে। তার একটা ভেলোসিটি আছে ভি, এবং সেই ভেলোসিটির জন্য ও এম বি বাই কিউ বি এই পরিমাণ, এই রেডিয়াসের বৃত্তপথে ঘুরবে। মন দিয়ে বুঝলে?
যেই এই জায়গাটায় আসবে, দেখো এইখানে কিন্তু এই জায়গাটা কিন্তু স্পেস ফাঁকা, তার মানে এখান থেকে ওখানে যাবে, ঢুকবে, তার গতিজাড্যের জন্য ঢুকবে। যেই এখানে গতিজাড্যের জন্য ঢুকবে, এই দুটো ডি কে কানেক্ট করা হয় একটা অল্টারনেটিং সোর্সের সাথে, একটা পোটেনশিয়ালের সাথে, পোটেনশিয়াল ডিভাইনের সাথে কানেক্ট করা হয়। এই যে অল্টারনেটিং সোর্সটা, এই অল্টারনেটিং সোর্সটার কাজ কি? এ কি করবে, একবার এই ডিটাকে পজিটিভ করবে, এটাকে নেগেটিভ করবে, ঠিক পরের মুহূর্তেই এটাকে নেগেটিভ করবে, এটাকে পজিটিভ করবে, মানে এই রকম ভাবে পোলারিটিটাকে চেঞ্জ করতে থাকবে ও। বুঝতে পারছো? এর যে দুটো মেরু সেটাকে চেঞ্জ করতে থাকবে, এটাকেই বলি আমরা অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং সোর্স। তো ধরে নাও কোনো একটা মুহূর্তে এটাকে পজিটিভ করেছে, এটাকে নেগেটিভ করেছে। তো যখনই চার্জ পার্টিকেলটা এখানে আসবে, যদি এটা পজিটিভ হয়ে যায়, আমি এই চার্জ পার্টিকেলটাকে মনে করে ইলেকট্রন ইমাজিন করেছি, ইলেকট্রনকে থ্রো করেছে, তাহলে সেই ইলেকট্রনটা এই পজিটিভ ডি দ্বারা অ্যাট্রাকশন ফিল করবে, করবে কি না? যেই এই পজিটিভ ডি দ্বারা অ্যাট্রাকশন ফিল করবে, সেই অ্যাট্রাকশনের জন্য কিন্তু ওর ভেলোসিটি বেড়ে যাবে। যেই অ্যাট্রাকশন ফিল করবে এর মধ্যে ঢুকবে, ভেলোসিটি বেড়ে যাবে। আর ভেলোসিটি যদি বেড়ে যায়, তাহলে দেখো রেডিয়াস বেড়ে যাবে। ভেলোসিটি বেড়ে গেলে কি হবে, রেডিয়াস বেড়ে যাবে। তার মানে ও একটু বড় বৃত্তাকার পথে ঘুরবে। সিমিলারলি যখনই এই পজিশনে পৌঁছে এখানে ঢুকতে যাবে এইটুকু স্পেসে, তখন কি করবে, এই পোলারিটি চেঞ্জ করে এটা পজিটিভ করবে, এটাকে নেগেটিভ করবে। এইটা যে পজিটিভ কখন হবে, নেগেটিভ কখন হবে, এটা সিঙ্ক্রোনাইজ করা যায়। অত ডিটেলস আমি যাচ্ছি না। যখন সিঙ্ক্রোনাইজ করা যাবে তখন তখন সেটাকে বলা হবে সিঙ্ক্রোনাইজড সাইক্লোট্রন, সিঙ্ক্রোনাইজড সাইক্লোট্রন, বা সিনক্রো সাইক্লোট্রন, এরকম একটা নাম দেওয়া হয়। যাই হোক, এত ডিটেলসে যাব না। তো যখনই এখানে ঢুকবে, তখনই এটা পজিটিভ হয়ে গেল, তার মানে এ অ্যাট্রাকশন ফিল করবে এদিকে। যেই অ্যাট্রাকশন ফিল করবে, ভেলোসিটিটা বেড়ে যাবে। আর ভেলোসিটি বেড়ে গেলে এখানে আবার রেডিয়াস বেড়ে যাবে, ভেলোসিটি বেড়ে গেলে রেডিয়াস বেড়ে যাবে। যখনই রেডিয়াস বাড়বে, এই আরো একটু বড় বৃত্তাকার পথে ঘুরবে। এইরকম ভাবে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। বুঝতে পারছো? এরকম বৃত্তাকার পথে ঘুরবে। দেখো বৃত্তাকার পথে যেমন ঘুরছে, তেমন কিন্তু ওর ভেলোসিটিটাও বাড়ছে, ওর স্পিডটাও কিন্তু ইনক্রিজ করছে। করতে করতে এই জায়গাটাই, ধরে নাও এই জায়গাটাই একটা একটা ছোট্ট গর্ত বা একটা ছোট্ট ছিদ্র করা থাকবে। যখনই এই ছিদ্রের কাছে পৌঁছাবে, এইখান থেকে চার্জ পার্টিকেলটা খুব বেশি একটা স্পিড নিয়ে বেরিয়ে যাবে, এবং এটাকে আমরা কোনো একটা টার্গেট পার্টিকেলের উপর ফেলতে পারি। যে টার্গেট পার্টিকেলে হাই স্পিডের কোনো পার্টিকেলের দরকার ছিল। তোমরা পড়েছো না ছোটবেলায়, যে নিউট্রন দিয়ে আঘাত করানো হয়, তেজস্ক্রিয়তাতে পড়েছো, নিউট্রন দিয়ে আঘাত করানো হয়, পারমাণবিক বোমা, অ্যাটম বোমা, এগুলো পড়েছো তো? তো নিউট্রন, হাই স্পিডের নিউট্রন দিয়ে আঘাত করানো হয়। নিউট্রন তো যদিও নিউট্রাল পার্টিকেল, চার্জ নেই ওর মধ্যে, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করি ইলেকট্রন দিয়ে আঘাত করাতে হবে কাউকে, ইলেকট্রনের হাই স্পিড দরকার। তো হাই স্পিডটাকে অ্যাচিভ করবো কিভাবে, এই রকম ভাবে হাই স্পিডটাকে অ্যাচিভ করবো। দেখো যত ঘুরছে, যত ঘুরছে স্পিড বাড়ছে, ভি বাড়ছে, এবং ভি বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম স্পিড নিয়ে এখান থেকে ট্যানজেন্ট বরাবর বেরিয়ে যাবে, স্পর্শক বরাবর বেরিয়ে যাবে, এবং যে টার্গেট পার্টিকেল বা টার্গেটের উপর আমাকে ধাক্কা দিতে হবে, সেইখানে এটাকে থ্রো করিয়ে দেবো। বোঝাতে পারলাম? বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? তাহলে যে কনসেপ্ট আমরা শিখলাম, তার রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন হচ্ছে এই সাইক্লোট্রনটা। কোনো সমস্যা যদি হয় আমাকে বলতে পারো, আশা করি কোনো সমস্যা নেই। দেখো এখান থেকে যে চার্জ পার্টিকেলটা বেরিয়ে গেল, সেই চার্জ পার্টিকেলটার গতিশক্তি আমরা বের করে নিতে পারবো। কিভাবে বের করতে পারবো? গতিশক্তি মানে কি, হাফ এম ভি স্কয়ার, ওই তো সেই একটা ফর্মুলা ছোটবেলা থেকে পড়েই আসছি, এটাই তো গতিশক্তির ফর্মুলা। আচ্ছা, হাফ এম, এখান থেকে ভিটাকে বের করো। ভি মানে কি বেরাবে, কিউ বি আর বাই এম, তার আবার স্কোয়ার দিয়ে এটাকে সিম্পলিফাই করে দাও, কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বাই টু এম, দ্যাট ইজ দ্য ফর্মুলা অফ কাইনেটিক এনার্জি ফর এ চার্জ পার্টিকেল মুভিং ইন এ সার্কেল ইন ম্যাগনেটিক ফিল্ড বি, এবং তার ডাইরেকশনটা অবশ্যই পারপেন্ডিকুলার হতে হবে। বোঝা গেল? খুব কঠিন কি, খুব চাপ লাগলো? আশা করি সমস্যা নেই। তো এই হচ্ছে সাইক্লোট্রনের গল্প, শুধু এই ফর্মুলাগুলো জানতে হবে। আচ্ছা, এবার কিছু প্রবলেম করা যাক এখান থেকে। একটা প্রবলেম আমরা করব, তোমরা আবার বের করো পেজ নাম্বার 371, পেজ নাম্বার 371, প্রবলেম নাম্বার 3 মেবি, প্রবলেম নাম্বার 3, হ্যাঁ উদাহরণ 3, না 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 সরি, উদাহরণ 3 না, উদাহরণ 4, এক্সাম্পল 4। ভিডিওটা পজ করো, কোয়েশ্চেনটা পড়ো, তারপরে এই ভিডিওটা আবার দেখতে আসো, তা নাহলে বুঝতে পারবে না। হয়ে গেছে পড়া? ওকে। সমান আধানযুক্ত দুটি কণাকে একই বিভব প্রভেদ প্রয়োগ করে ত্বরান্বিত করা হলো। সমান আধানযুক্ত দুটো কণা আছে, একই বিভব প্রভেদ প্রয়োগ করেছে। দুটো কণা, দুটোরই আধান সেম, এবং দুজনকে একই বিভব প্রভেদ অ্যাপ্লাই করেছে, এবং অবিলম্বভাবে একটি সুষম চৌম্বকক্ষেত্রে প্রবেশ করানো হলো। তাহলে একটা চৌম্বকক্ষেত্র সুষম মানে চৌম্বকক্ষেত্র ফিক্সড, ওর মধ্যে প্রবেশ করানো অবিলম্বভাবে, মানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। কণা দুটি আর ওয়ান এবং আর টু ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরতে থাকলে তাদের ভরের অনুপাত কত হবে? দেখো
কোনো একটা চার্জ পার্টিকেল যখন ম্যাগনেটিক ফিল্ডে লম্বভাবে ঢুকেই যাবে, তার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আর এর ফর্মুলাটা আমরা শিখেই নিয়েছি, আর মানে এমবি বাই কিউবি। পারপেন্ডিকুলার ঢুকছে, তাহলে ভি সাইন থিটার কোনো দরকারই নেই, সাইন 90 ডিগ্রি হচ্ছে, এমবি বাই কিউবি। তো দুটো কেস আছে এখানে, একবার আর ওয়ান, একবার আর টু। তো যখন আমি আর ওয়ান করবো, তখন আমি লিখবো এম ওয়ান ভি ওয়ান বাই কিউ ওয়ান বি ওয়ান। আর যখন আর টু লিখবো, তখন লিখবো এম টু ভি টু বাই কিউ টু বি টু। একটা জিনিস খেয়াল করো, বলেছে চৌম্বক ক্ষেত্র সুষম, তাহলে দুই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র সেম বিবি রাখলাম। দুটোই বলেছে সমান আধারের চার্জ, তাহলে দুটোকেই আমি জাস্ট কিউ কিউ রাখলাম, কিউ ওয়ান কিউ টু না করে। কিন্তু দুজনের ভর আলাদা কি একই যায় না, ভরের অনুপাত বলেছে, তখন নিশ্চয়ই আলাদা হতে পারে বা সেমও হতে পারে। 1:1 চলে গেলে তো সেম হয়ে যাবে। তো ভরের অনুপাতটাকে আমি আলাদাই ধরলাম আপাতত। আর বলেছে কি, ভেলোসিটি বলে দেয়নি, বেগ সম্পর্কে কোনো আইডিয়া দেয়নি, তাহলে বেগটা কি একই হবে না আলাদা হবে? বেগটা আলাদা হবে। কি করে বুঝলাম বেগটা আলাদা হবে? দেখো, কোশ্চেনে বলা হয়েছে যে কিউ চার্জ পার্টিকেলকে ভি বিভব প্রভেদের মধ্যে পাঠানো হচ্ছে। দুটোই কিউ চার্জ, দুটোই ভি বি বিভব প্রভেদের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে যে ওয়ার্ক ডানটা করবে দ্যাট ইজ কিউ ভি, ডব্লিউ ইকুয়াল টু কিউ ভি। আর এই কিউ ভিটাই অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জির সমান হাফ এম ভি স্কোয়ার। বুঝতে পারলা? প্রথম ক্ষেত্রে সেটা এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার, সেকেন্ড ক্ষেত্রে ওটাই হবে হাফ এম টু ভি টু স্কোয়ার। একটা স্মল ভি লিখেছে, একটা ক্যাপিটাল ভি ফর পোটেনশিয়াল ডিফারেন্স, স্মল ভি ফর ভেলোসিটি। ওকে, এটাই তো হবে। এবার এম ওয়ান এম টু যদি আলাদা আলাদা হয়, তাহলে ভি ওয়ান ভি টু আলাদা হবে। এম ওয়ান এম টু যদি সেম সেম হয়, ভি ওয়ান ভি টু সেম হবে। তো আমি তো যাই না, এখানে জেনারেল করবো। বুঝতে পারলা? এবার কোশ্চেনে তোমাকে কি বের করতে বলেছে, দেখো কোশ্চেনে বলেছে আর, আচ্ছা এখান থেকে তুমি কিছু একটা বের করে রাখো, এম ওয়ান বাই এম টু বের করে রাখো, বা ভি ওয়ান বাই ভি টুটাই বের করে রাখো। ভি ওয়ান বাই ভি টু ইজ ইকুয়াল টু আন্ডার রুট এম টু বাই এম ওয়ান, থাক এটা, এটা বের করা থাক। এবার তুমি এখান থেকে আর ওয়ান বাই আর টুটা করে নাও। আর ওয়ান বাই আর টু কি পাবা দেখো তো, এম ওয়ান বাই এম টু পাবা, এম ওয়ান বাই এম টু পাবা। তারপরে কি পাবা, ভি ওয়ান বাই ভি টু পাবা। আচ্ছা আর কি পাবা, কিউবি কিউবি কেটে যাবে, থাক এটাই পাবা। ভ্যালু বসাও, এম ওয়ান বাই এম টু, ভি ওয়ান বাই ভি টু এখানে দেখতে পাচ্ছ রুট ওভার এম টু বাই এম ওয়ান। এগুলো জাস্ট ক্যালকুলেশন, এগুলো আমাকে তো আর বলতে হবে না, করে দিচ্ছি শুধু, দেখে নাও। কি পাচ্ছ, রুট ওভার এম ওয়ান বাই এম টু। তোমাকে বলে যে ভরের অনুপাত বের করতে, তাহলে এম ওয়ান বাই এম টু যদি করো, রুট ওভারটা এদিকে স্কোয়ার করে দিতে হবে, তার মানে আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার, আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার। দেখো অপশন নাম্বার কোনটা মিলছে, অপশন নাম্বার সি। বই আছে তো পাশে, অপশন নাম্বার সি। এই হচ্ছে প্রবলেম। খুব কঠিন লাগলো? ফর্মুলা যদি জানা থেকে, কনসেপ্ট যদি ক্লিয়ার থেকে, খুব কঠিন কি? একদমই নয়। আচ্ছা, দাগিয়ে নাও, উদাহরণ 5 নাম্বারটা তোমরা নিজেরা করবে বাড়িতে, উদাহরণ 5 তোমরা বাড়িতে নিজেরা করবে। আচ্ছা, আর একটা ছোট্ট কনসেপ্ট বাকি আছে, আমি বলে দেবো পরের ভিডিওতে না গিয়ে, ওই ছোট্ট কনসেপ্টটা এখানে বলে দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বেশি বড় ভিডিও হয়নি, ছোট্ট কনসেপ্টটা বলে দিই, এতটুকু আগে তোমরা নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরে নোট করে নেবে। ওকে, আচ্ছা, একটা ছোট্ট কনসেপ্ট আমি বলতে চাইছি তোমাদেরকে, যে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে একটা কার্যহীন বল। কি বললাম? ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফোর্স ইজ এ জিরো ওয়ার্ক ফোর্স, বা নো ওয়ার্ক ফোর্স বলতে পারি আমরা এটাকে, কার্যহীন বল। মানে কি, নো ওয়ার্ক ফোর্স আমরা কোথায় পড়েছি, কার্যহীন বল কোথায় পড়েছি, ক্লাস 11-এ পড়েছি, ক্লাস 9-এ পড়েছি। কার্যহীন বল কাকে বলে? কার্যহীন বল হচ্ছে সেই সমস্ত বল যে কোনো একটা বস্তুর উপর ক্রিয়া করবে, বস্তুটার স্মরণ ঘটাবে, কিন্তু তারপরেও কার্য হবে না। বুঝতে পারলাম না? আচ্ছা, কার্যের ফর্মুলা মনে করো তো একবার, কার্য এফ ইন্টু এস, এফ ডট এস, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এখান থেকে আমরা কি পাবো, এফ এস কস থিটা। ইফ থিটা বিকামস 90 ডিগ্রি, if theta becomes 90 degree, w becomes 0, because cos 90 degree is 0, so work 0 হয়ে যাবে। তার মানে ফোর্স থাকবে, ডিসপ্লেসমেন্টও থাকবে, কিন্তু সামান্য অ্যাঙ্গেল 90 ডিগ্রি হওয়ার জন্য ওয়ার্ক আর হবে না। তো সেই ক্ষেত্রে ফোর্সটাকে আমরা বলবো নো ওয়ার্ক ফোর্স বা কার্যহীন বল। ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এইরকমই একটা কার্যহীন বল, ম্যাগনেটিক ফোর্স এরকমই একটা কার্যহীন বল। কেন? প্রমাণ করে দেখাচ্ছি কিভাবে ম্যাগনেটিক ফোর্সটা কার্যহীন বল হয়। তোমাদের স্টেটমেন্ট বেস প্রশ্ন হতে পারে, এমসিকিউ প্রশ্ন হতে পারে, প্রমাণ তো আর আসবে না, বাট আমি প্রমাণটা করে দেখিয়ে দিচ্ছি। সায়েন্স তো শিখতে হবে, কিভাবে আসলো জিনিসগুলো মেনে নিতে তো পারবে না। তো একটা ম্যাগনেটিক ফোর্স কিভাবে কাজ করে দেখো, ধরে নাও এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, আর এই হচ্ছে চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন, দুজনের মধ্যে অ্যাঙ্গেল থিটা। কিভাবে আছে এরা জানো? এরা আছে এরকম ভাবে, বোঝার চেষ্টা করো।
এইটা হলো ম্যাগনেটিক ফিল্ড আর এইটা হলো ভেলোসিটি ভি ভেক্টর। দুজন কিভাবে আছে? এইভাবে আছে, এবং ওদেরকে এইভাবে আছে দুজন, ওদেরকে আমি এই তলে রেখেছি। তোমাকে তো আমি এইভাবে দেখাচ্ছি, ওদেরকে আমি এই তলে রেখেছি। তাহলে এটা ভি আর এটা হলো বি। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? এটা ভি আর এটা হলো বি। তো ভি আর বি যদি এই তলে থাকে, চৌম্বক বলটা কোন দিকে কাজ করছে? চৌম্বক বলটা কোন দিকে কাজ করছে জানো না? বলে দিচ্ছি। চৌম্বক বলটা কাজ করছে কোন দিকে দেখো। এফ ভেক্টর ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, এটা তো জানো তোমরা। দেখো ভেক্টর প্রোডাক্টে, ক্রস প্রোডাক্টে তোমরা এটা শিখেছো যে যে দুটো ভেক্টরের ক্রস করা হচ্ছে রেজাল্ট্যান্টটা তাদের প্লেনের সাথে পারপেন্ডিকুলার হয়। মনে পড়ছে না? এটা ভি ভেক্টর, এটা বি ভেক্টর, ঠিক আছে? এটা ভি ভেক্টর, এটা বি ভেক্টর। তো এদের তলের সাথে পারপেন্ডিকুলার কোন দিকটা? এই দিকটা। পারপেন্ডিকুলার তো এই দিকটা হতে পারে, হ্যাঁ এটা হতে পারে, এই দিকটা বা এই দিকটা। এটা ভি, এটা বি, এরা যে প্লেনে আছে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশনটা হচ্ছে তার ক্রস প্রোডাক্টের ভ্যালু, তার মানে এফ ভেক্টর ডাইরেকশন। এবার কোন দিকে হবে সেটা, আপওয়ার্ড হবে নাকি ডাউনওয়ার্ড হবে, তার জন্য আমি একটা নিয়ম তোমাকে বলে দিচ্ছি। তার জন্য তুমি কি করবে, তুমি সবসময় দেখবে কার কার ক্রস করছো, ভি এর সাথে বি এর। তাহলে এটা যদি ভি ভেক্টর হয় আর ওটা যদি বি ভেক্টর হয়, তুমি ভি তে চারটা আঙুলকে বসাও আর বি এর দিকে ঘোরাও। চারটা আঙুলকে দেখো এইভাবে বসালাম, বি এর দিকে ঘোরাচ্ছি। বুঝতে পারছো কিনা? চারটা আঙুলকে, চারটা আঙুলকে আমি ভি এর দিকে রাখলাম আর বি এর দিকে এইভাবে ঘোরাচ্ছি। তাহলে আবার থাম কোন দিকে আসছে? এইদিকে আসছে না? থামটা কোন দিকে আসছে? এইদিকে আসছে। এইদিকে থামটা আসছে। তার মানে এই দিকটা হলো ওই ফোর্সের ডাইরেকশন। এটা একটা বের করা শর্ট ট্রিক বলে দিলাম। যদিও ভেক্টরে যদি তোমরা ভালো করে পড়ে থাকো তাহলে এই জিনিসটা করে থাকবে। বুঝতে পারলে? তার মানে তুমি খেয়াল করো ভি ভেক্টর আর এফ ভেক্টর দুজনের মধ্যে অ্যাঙ্গেল অলওয়েজ 90 ডিগ্রি হবেই, কারণ ওরা ক্রস প্রোডাক্ট করে আসছে। ভি আর বি এদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবেই। মানতে পারলে তো? আচ্ছা কখন নিচের দিকে হবে? যদি মনে করো বি ক্রস ভি করো। কি বললাম? বি ক্রস ভি। তাহলে বি থেকে ভি এর দিকে উল্টো দিকে তো ঘুরতে পারবো না। তাহলে এইরকম ভাবে ঘোরাবো, বি ক্রস ভি, বি ক্রস ভি। থামটা দেখো ওইদিকে হচ্ছে, তখন নিচের দিকে হয়ে গেল। বোঝাতে পারছি নিশ্চয়ই? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে এফ ভেক্টর আর ভি ভেক্টর অলওয়েজ পারপেন্ডিকুলার হবে। এফ ভেক্টর কোন দিকে কাজ করবে? এইদিকে। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি হবে। ঠিক আছে? তো অলওয়েজ যদি পারপেন্ডিকুলার, ভি ভেক্টরের ডাইরেকশন মানেই তো ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন। তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ওয়ার্কটা জিরো হয়ে যাচ্ছে। তার মানে ম্যাগনেটিক ফোর্স কিন্তু একটা নো ওয়ার্ক ফোর্স, কার্যহীন বল। তো কার্যহীন বল তাহলে কি কোনো কাজ করে না? কার্যহীন বল মানে যে কোনো কাজ করে না তা নয়, ডাইরেকশনটাকে চেঞ্জ করায়। দেখো মনে করে দেখো, আমি পড়ালাম না, সার্কুলার পাথে রোটেট করে যাচ্ছে, ডাইরেকশনটাকে চেঞ্জ করছে। এখানে যখন ছিল ভি ভেলোসিটিতে এইদিকে ছিল, ফোর্স ফিল করছিল, এইদিকে ডাইরেকশন চেঞ্জ করে দিল, আবার এদিকে ঘুরিয়ে দিল, আবার এদিকে ঘুরিয়ে দিল, এরকম ভাবে ঘুরিয়েছিলাম তো এর আগের ক্লাসটাতে। তার মানে কার্যহীন বল ডাইরেকশনটাকে রোটেট করায়, ডাইরেকশনটাকে ঘুরিয়ে দেয়, ডাইরেকশন চেঞ্জ করে দেয়। বোঝাতে পারলাম? আজকের ক্লাসে এতটাই থাকলো। এর পরের ক্লাসে আমরা আলোচনা করব, কিছু প্রবলেমও সলভ করবো যা যা বিষয় আমরা করলাম। বাড়িতে ভালো করে এই জিনিসগুলো বই থেকে পড়বে। আর তোদের যাদের কাছে আমার নোট দেওয়া আছে তারা নোটটা ফলো করবি, আগে নোট ফলো করবি তারপরে তোরা বইতে যাবি। ঠিক আছে? আর তোমরা যারা দেখছো, যাদের কাছে আমার নোট নেই, যারা আমার কোর্সের মধ্যে নেই, তোমরা তোমরা বইটা ভালো করে পড়ো, বই থেকেও তৈরি হবে। ভালো করে বই পড়ো, যেগুলো উদাহরণ দাগিয়ে দিলাম সেগুলো উদাহরণ করো, তারপরে পরের ক্লাসের অপেক্ষা করো। তাহলে দেখবে জিনিসগুলো সহজ সরলভাবে হয়ে যাচ্ছে। ওকে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও। ক্লাস 11 বা 12-এ যারা আছে তাদের জন্য তো উপকারী একটা চ্যানেল। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও।